কম, আমরা 2 সপ্তাহের কিছুটা বেশি যদি ধরি, সেখানে যদিও এখনও সেভাবে যদি জিজ্ঞেস করা নাও থাকে, তারপর আসলে ছোট ছোট কিছু আন্দোলন আমরা বিশেষভাবে সবার নজর কেড়েছে। আনসারদের বিষয়টি আমরা দেখেছি, দুঃখজনকভাবে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। রিক্সা চালক যারা আছেন তাদের আন্দোলন দেখেছি আমরা, ডাক্তার নার্সদের দেখেছি, মেট্রো রেলের যারা কর্মচারী আছেন তাদের দেখেছি। এই যে সবাই যে আন্দোলনে নামছে, যে আন্দোলনের প্রবণতা, এটিকে এই সময় আসলে কিভাবে দেখছেন আপনি? প্রথমে আমি যারা আন্দোলন করছেন বা বিভিন্ন দাবি দেওয়া রেইজ করতেছেন তাদের প্রতি সহানুভূতিশীল থেকে, এবং বলতে পারেন যে তাদের একজন লোক হিসেবে বলতে পারেন যে আমি কথাগুলো বলবো যে আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আপনাদের যে দাবি দেওয়াগুলো, গত 16 বছর একটা সরকার ছিল, সেই সরকারের কাছ থেকে কিছু কানাকড়ি আদায় করতে পারেনি, বরঞ্চ বারবার পুলিশের পিটুনি, কাঁদানি গ্যাস, চেয়ারশেল, গরম পানি মেরে আপনাদেরকে রাস্তা থেকে হটিয়ে দিয়েছে। এখন যে সরকার গঠিত হয়েছে তারা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, কাজেই অন্য রাজনৈতিক দলগুলোর সরকারের মতো চালাকি মানসিকতাও তাদের নাই। এবং এই সরকারের যে প্রধান ব্যক্তি আছেন তিনি অত্যন্ত গ্রহণযোগ্য, সম্মানিত একজন মানুষ, তার কোনো রাজনৈতিক মোহ নাই। তাকে আমরা জোর করে এক প্রকারের দায়িত্ব চাপিয়ে দিয়েছি যে আপনি দায়িত্ব নেন, এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি আপনি ছাড়া আমাদের কাছে কোনো অপশন নাই। তিনি কিন্তু এগ্রি হন নাই। 111-এর সময় 7 সালেও কিন্তু তাকে বলা হয়েছিল কেয়ারটেকারের দায়িত্ব নিতে, তিনি কিন্তু নেন নাই। সুতরাং তার কিন্তু কোনো ক্ষমতা মোহ নাই। তিনি চাচ্ছেন যে ছাত্র জনগণ এই যে মুক্তিযুদ্ধের পরে এইরকম একটা পরিস্থিতিতে এত মানুষ জীবন দিল, ত্যাগ স্বীকার করলো। আই থিঙ্ক আপনার বোধহয় এই বয়সে আপনি দেখেন নাই, আমি দেখি নাই, আমার মনে হয় যে আবদুল্লাহ ভাইও দেখেন নাই। কারণ যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা তো পরিষ্কারভাবেই বলেছিল যে 7ই মার্চ যদি যাত্রাবাড়ি যেভাবে আপনার হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, বিল্ডিংয়ের উপর থেকে গুলি ছোড়া হয়েছিল, 7ই মার্চ যদি ওই আইয়ুব খান কিংবা পাকিস্তানের শাসকরা যদি ওইভাবে গুলি চালাতো, বম্বিং করতো, তাহলে তো বাংলাদেশের স্বাধীন হওয়া দুরূহ ব্যাপার ছিল। ওই দিনই আপনার আমাদের নেতৃবৃন্দ তো অস্তিত্ব বিনাশ হয়ে যেত। তো পাকিস্তানিরাও এইরকমভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়ায়নি, যেটা এই সরকার জনগণের উপরে একটা গণহত্যা চালিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। তো এই বাস্তবতায় আমরা বলছি যে এই রাষ্ট্রের মেরামত দরকার, রাষ্ট্রের পুনর্গঠন দরকার, রাষ্ট্রকে ঢেলে সাজানো দরকার, একটা নতুন সংবিধান দরকার। তো সেইটা কোনো রাজনৈতিক সরকারের দ্বারা করা ডিফিকাল্ট। এবং রাজনৈতিক সরকার ছাড়াও নন পলিটিক্যাল গভর্নমেন্ট হলেও তার যদি অবস্থান শক্তিশালী না থাকে, ইমেজ যদি না থাকে, কানেক্টিভিটি যদি না থাকে, তার দ্বারাও কিছু করা খুব বেশি সম্ভব। এখানে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে নানান প্রশ্ন আসলে এই মুহূর্তে আসছে যে রাষ্ট্রের সংস্কার তো হবেই, নির্বাচনের জন্য সকলে যে আকাঙ্ক্ষার জায়গা, যেমন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যখন বলেছেন যে আসলে এই সময় তিনি সংস্কার করতে চান, তার অবস্থানটা তিনি পরিষ্কার করেছেন গত রোববার সন্ধ্যায় তার ভাষণের মাধ্যমে। সেখানে পুরো তার অবস্থানটা জানিয়েছেন এবং অনেকের প্রশ্নের উত্তর এলেও সেখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনি বলেছেন যে আসলে আমরা যে রাজনৈতিক রোডম্যাপ, নির্বাচনের যে রোডম্যাপের কথা চিন্তা করছি সেটি সেখানে প্রতিফলন হয়নি। এই সময় আসলে কোনটি বেশি দরকার বলে আপনি মনে করছেন? আমি আমার বক্তব্যটা শেষ করে আপনার সেকেন্ড আলোচনা আসতেছি যে আমরা বলছি যে এই সরকারের সেই কানেক্টিভিটি, সেই গ্রহণযোগ্যতা আছে। কাজেই এই সরকারের যে দাবি, আপনি গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা যদি মনে হয় যে আমাদের ওয়েজ বোর্ড কিংবা আমাদের বেতন ভাতা সেইভাবে দেওয়া হচ্ছে না, আমার বিশ্বাস তিনি সেটা অ্যাড্রেস করবেন। শিক্ষক কিংবা আনসার যে কোনো কমিউনিটির সমস্যা আমার মনে হয় ওনারা সেটা অ্যাড্রেস করবেন। কিন্তু একটা দেখেন, এটা তো একটা কমন সেন্সের বিষয়, মানুষের বিবেকের একটা বিষয় যে এইরকম একটা ভালনারেবল পরিস্থিতিতে সরকার দায়িত্ব নিল, নতুন অনেকগুলো উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, তাদের তো মন্ত্রণালয় বুঝে উঠতেও 10-15 দিন সময় লাগবে। এখানে এই যে গভর্নমেন্টের গত 15 বছরের সেট আপ, সেটিকে 15 দিন আপনি সরিয়ে দিতে পারবেন? কাজে এই সেট আপ পরিবর্তন করা না হওয়া পর্যন্ত কিন্তু কার্যত গভর্নমেন্ট ফাংশন করতে পারবে না। এখন সচিব সরাচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ হচ্ছে, বিভিন্ন ধরনের একটা পথ পরিক্রমায় তারা যাচ্ছে। তো আমরা যেটা বলছিলাম যে অন্তত 1 মাসের আগে এই দাবি দেওয়াগুলো আসা উচিত না, কিন্তু কিছু মানুষ অস্থির হয়ে গেছে যেটা আজকেই জানান লাগবে, রাস্তায় দাঁড়ান লাগবে। এবং আমরা বিশেষ করে গত কয়েকদিনে যেটা বুঝলাম এবং দেখলাম, এর পেছনে পতিত যে ফ্যাসিস্ট শক্তি এবং স্বৈরাচার সরকার, গণহত্যাকারী সরকার, তাদের একটা যোগ সাজেজ আছে। বিশেষ করে বিভিন্ন ইউনিয়নগুলা আপনার এবং এই যে অফিসার, এরাই নিয়োগ দিয়েছিল। এরা মূলত এদের মাধ্যমে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছিল। তার একটা লক্ষণ, দুটো লক্ষণ আপনারা যদি মিলিয়ে নেন, একটা ছিল এইখানে নাকি সংখ্যালঘু বিশেষ করে হিন্দু কমিউনিটির উপরে ব্যাপক মাত্রায় হামলা হয়েছিল। ওইদিকে আপনার বিজেপির যে রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী দিল্লির মিডিয়াগুলোতে বলছেন 1 কোটি হিন্দু শরণার্থীকে বাংলাদেশে আশ্রয় দিতে হবে, অথচ আপনার কলকাতার অন্যান্য রাজনীতিতে বলছেন একজন হিন্দু
এই গত 15 দিনে সরকার পরিবর্তনের পরেও এখানে আসে নাই। সো এই যে হিন্দু কমিউনিটিকে যে একটা রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে বিশেষ করে ষড়যন্ত্র এবং ব্যবহার করা হচ্ছে, সেই ট্রাম্প কার্ড ফেল করেছে ইউনূস সাহেব নিজে। তাদেরকে বলে গেছে পরিষ্কারভাবে এই দেশে কেউ মাইনরিটি না, সবাই এই দেশের নাগরিক, নাগরিক মর্যাদা নিয়ে বাস করবে, নাগরিক অধিকার ভোগ করবে। দ্বিতীয়ত আনসারদের একটা বিষয় যে তারা সচিবালয় দখলের একটা চেষ্টা করেছিল, উপদেষ্টাদেরকে হত্যার চেষ্টা একটা তাদের প্ল্যান ছিল, যা একটা নৈরাজ্য তৈরি করার জন্য, সেইটাও কিন্তু আমরা ছাত্র জনতা প্রতিহত করেছি। তো বলছি এই যে আন্দোলনের নামে এই যে দুটো অঘটন বা প্রতি বিপ্লব যেটা বলে, প্রতি বিপ্লব একটা ঘটানোর ব্যর্থ চেষ্টা করেছিল, সেটা তো এই সরকারের দোসরদের বোঝা উচিত ছিল। সেটি আমরা 15ই আগস্টে ব্যর্থ করে দিয়েছি। কারণ প্রধানমন্ত্রী যখন সবাইকে 15ই আগস্ট চেতনা জাগাতে ধানমন্ডিতে আসতে বলেছিলেন, ঢাকায় আসতে বলেছিলেন, একটা কাক পক্ষীও কিন্তু ধানমন্ডি ঢাকায় আসে নাই। এবং এবং আমি যদি একটু মাইনরিটি প্রসঙ্গ নিয়েই আসি, সেটা হচ্ছে আপনি বলছেন যে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করা হচ্ছে, তারা কেন বারবার আসলে এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তারা কেন নিজেদেরকে সিকিউর মনে করছে না? রাজনৈতিক পরিবর্তন এলেই তারা কেন ট্রাম্প কার্ড হচ্ছে না? আপনার কাছে কি মনে হয় তাদের নিরাপত্তাটা কেন নিশ্চিত করা যাচ্ছে? এটা হচ্ছে দেখেন, আমরা গত 53 বছরে মুক্তিযুদ্ধের একটা সঠিক এবং নির্মোহ ইতিহাস কিন্তু জাতির সামনে উপস্থাপন করতে পারেনি। যেই সরকারই এসেছে তাদের মতো করে একটা ন্যারেটিভ ইস্টাবলিশ করার চেষ্টা করছে। ঠিক একইভাবে বাংলাদেশে সাম্প্রদায়িকতার প্রশ্নে কিংবা সংখ্যালঘুদের বিষয়ের প্রশ্নে একটা গোষ্ঠী একটা পরিকল্পিত ন্যারেটিভ তৈরি করার মাধ্যমে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা করেছে, বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমান মানুষদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী হিসেবে দেখানোর চেষ্টা করেছে। আমি যদি আপনাকে 2-3টি ঘটনার কথা বলি, গত পরশুদিন আমার উপজেলার মন্দির কমিটির লোকেরা এসেছিল, তাদের একটা জমি নিয়ে দ্বন্দ্ব, কার সাথে? আরো একজন হিন্দু ব্যক্তি। আমি সাথে সাথে এখানে ভূমি অধিদপ্তরের পরিচালককে ফোন করে বলেছি এটা ধর্মীয় প্রপার্টি, তাদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে। আমি কিন্তু টেলিভিশনেও বলি নাই, ফেসবুকে একটা ছবি শ্রেণী, আমি কিন্তু তাদেরকে কাজ করে দিছি। আমি সেকেন্ডলি বলি যে আমরা গ্রামগঞ্জে, আপনিও যদি যান, যদি খোঁজ নেন, আমাদের গ্রামগঞ্জে যারা চুল কাটে কিংবা ধোপা যেটা বলে আর কি, কাপড় ওয়াশ করে যারা, কিংবা মাটির হাড়ি পাতিল যারা বানায়, কিংবা আপনার ওই যে দা কাচি বানায়, এই পেশাটা স্বর্ণকার ম্যাক্সিমাম কিন্তু হিন্দু লোকেরা করে, একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত আছে। কোনো গ্রামে আপনি দেখাতে পারবেন না গ্রামবাসীরা কিংবা একটা কমিউনিটি হিন্দুদের উপরে হামলা করেছে। দু একটি ঘটনা ঘটছে পলিটিক্যাল কারণে। যেমন আপনি যদি এই আন্দোলনে চট্টগ্রামের কমিশনার ছিল শৈবাল দাস, তার কথা যদি দেন, সে সরাসরি অস্ত্র উঁচিয়ে আন্দোলনকারীদের উপরে গুলি করেছে। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন সঞ্জিত চন্দ্র দাস, ময়মনসিংহ বাড়ি, আমি ডাকসুর ভিপি ছিলাম, 28 বছর পরে ভিপি হয়েছি, আমার উপরে ডাকসুতে লাইট ফ্যান নিবে একটা নারকীয় তাণ্ডব চালিয়েছিল 19 সালে। এখন সেটার জন্য যদি আজকে তার বিরুদ্ধে মামলা করা হয়, আপনি যদি সংখ্যালঘু বিষয়টাকে সামনে আনেন, সেটা অন্যায় এবং এটা একটা অবিচার। তো এই ন্যারেটিভটা একটা গোষ্ঠী ইন্ডিয়ান মদদে বাংলাদেশে তৈরি করার সবসময় চেষ্টা করেছে, কিন্তু কার্যত আমি আপনার চ্যানেলে চ্যালেঞ্জ করে বললাম, সাধারণ হিন্দু আপনি 10টা পরিবারের তথ্য নিয়ে আসেন যে যারা এই হ্যাঁ নেই, কিন্তু যে ঘটনা ঘটছে সেটা রাজনৈতিক। জনাব এম আব্দুল্লাহ, একেবারে নুরুল হক নূর ওনার প্রসঙ্গ টেনে যদি বলে, উনি বলছিলেন যে গণবদলি, যে বিভিন্ন জায়গা আসলে বদলি করা হচ্ছে। আমরা তার বক্তব্য থেকে এর আগেও গণমাধ্যমের থ্রুতে দেখেছি, তিনি বলছিলেন যে আসলে যেখানে এই আওয়ামী সরকার রেজিম, সেটি আসলে পরিবর্তন করতে হবে। গণবদলি এবং গণপদোন্নতি, এই বিষয়টি নিয়ে আপনার একটু ব্যাখ্যা জানতে চাইবো, আপনার মতামত জানতে চাইবো। ধন্যবাদ। গণবদলি গণপদোন্নতি বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? যদি আপনি দেখেন গত 15 বছরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, যাতে আগামী তাদের ভাষায় 2041 সাল পর্যন্ত তাদের থাকতে হবে, কখনো 2050 সাল পর্যন্ত তাদেরকে কেউ নড়াতে পারবে না, এটাকে মাথায় রেখে অন্তত পক্ষে কোনো কোনো জায়গায় প্রশাসনে 6-7 স্তর পর্যন্ত দলীয় লোক দিয়ে সাজানো হয়েছে, যাতে যতই বদলি করুক না কেন ঘুরে ফিরে তাদের লোকগুলোই আসে। এটা একদম সুপরিকল্পিতভাবে করা হয়েছে। আপনি প্রশাসন, পুলিশে কি অবস্থা, আমি যে কথাটি বলছিলাম সেই জায়গায় আমরা থেমে গেছি, যে পুলিশ কেন, পুলিশ হবে রাষ্ট্রের, পুলিশ বাহিনী হয়ে গিয়েছিল একটি দলের, একজন ব্যক্তির অনুগত হয়ে গিয়েছিল, রাষ্ট্রের অনুগত না হয়ে। যে কারণে আমরা দেখলাম এই অভ্যুত্থানের পরও দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে অ্যাক্টিভ করা যাচ্ছিল না, তাদের পক্ষ থেকে এক ধরনের বিদ্রোহ করার চেষ্টা করা হয়েছে। রাজারবাগে পুলিশ কমিশনার যাওয়ার পরে সেখানে তার সাথে তার অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার একটা অপচেষ্টা হয়েছে, সেখানে একজন অফিসার আক্রান্ত হয়েছেন তাদেরকে থামাতে গিয়ে। এটা কিসের লক্ষণ? পুলিশ রাষ্ট্রের বাহিনী,
এই রাষ্ট্রের তাদের দায়বদ্ধতা থাকবে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের যিনি যখন থাকবেন তার প্রতি দায়বদ্ধতা থাকবে। কিন্তু আমরা দেখলাম গত 15 এটা এর আগে কিন্তু কখনো এটা হয় নাই। কিছুটা হয়েছে যে দলীয় লোকজন থাকলে, স্বাভাবিকভাবে দলীয় রাজনৈতিক সরকার থাকলে কিছুটা আনুগত্যের জায়গা থাকে, কিন্তু এইভাবে ব্যাপকভাবে একদম পরিকল্পনা করে যে সেখানে দলীয় একটা ব্র্যান্ড তৈরি করে ফেলা হয়েছিল যে গোপালগঞ্জের পুলিশ এবং তাদের আচার আচরণ, এটা আমরা কোনো বিশেষ জেলাকে আমাদেরকে টার্গেট করা উদ্দেশ্য না, কিন্তু সে ধরনের তারা যারা ওই জেলার ছিলেন তাদের সেভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজই অন্যরকম ছিল। আমরা দেখেছি পুলিশ প্রধান যেভাবে বক্তব্য রেখেছেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে তিনি বলেছেন যে হাত ভেঙে দেব, কেটে দেব, গুড়িয়ে দেব, এইভাবে দম্বর রাজনৈতিক নেতাও এভাবে বক্তব্য রাখেন। ব্যানার্জি সাহেব যেভাবে তার বক্তব্য এখনো আপনি ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন। এবং আপনি কুষ্টিয়ার একজন এসপি সম্ভবত মাসুদ, সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, এটা এখনো ওই গতকালও ইউটিউবে এসছে যে হাত কেটে ফেলবো। এটা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর লোকের বললো যে তিনি বলছিলেন 3টা অপশন, যে বঙ্গবন্ধুর ব্যাপারে কথা বললে এই হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে কই হবে, আর না হলে কবরে যেতে হবে। মানে এই ভাষায় কোনো পুলিশ কর্মকর্তা প্রশাসনের কথা বলি, বিচার বিভাগের কথা বলি, এমনকি গণমাধ্যমে কিন্তু আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। এবং প্রত্যেক জায়গায় আমি আসছি যে আপনি বিচার বিভাগকে কি করা হয়েছে, বিচার বিভাগের একদম সর্বোচ্চ পর্যায় থেকে যখনই উপরের হুকুম মানে নাই তখন তাকে কিভাবে লাঞ্ছিত হয়ে এই